রাত যেন নিজেকে ধীরে ধীরে মেলে ধরছে শহরের সমস্ত অলিগলিতে। ঘড়িতে 9টার কাঁটা পেরিয়ে 9:30। সময়টা হয়ে উঠেছে একরকম নীরব ও গাঢ়। দিনের কোলাহল থেমে গিয়েছে, কিন্তু রাতের শব্দ এখনো পুরোপুরি জমে ওঠেনি। শহরের বড় বড় বিল্ডিংয়ে জানলার কমলা বা ফিকে সাদা আলো ফুটে উঠেছে একে একে, যেন কেউ গোপনে অন্ধকারে পাখির পালক গুজে দিচ্ছে। দূরে কোথাও টিভির শব্দ, বাইরে রিস্কার বেলের টিং টিং শব্দ, গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে। বোঝাই যাচ্ছে এই শহর এখন ক্লান্ত, অথচ ঘুমায়নি একটুও। আকাশে জ্যোৎস্না থাকলে হয়তো আলোটা কিছুটা রূপালি হয়ে ঝরে পড়তো বারান্দায় রাখা শুকনো ফুলদানিতে। আর যদি মেঘলা হয়, তবে রাতটা আরও গভীর, আরও রহস্যময়। বাতাসে একটা শীতলতা মিশে থাকে, শুধু শরীর নয়, মনটাতেও ছুঁয়ে দেয় যেন। এই সময়টায় কেউ বই নিয়ে বসে, কেউ বেলকনিতে এক কাপ চা নিয়ে ভাবনার ভিতর ডুবে যায়, আর কেউ কেউ নিজের জীবনের সমীকরণ মেলাতে ব্যস্ত। এ যেমন উষা এই মুহূর্তে খানবাড়িতে পৌঁছেছে। মিনিট 30 হবে। ভাবুক হয়ে মনে হাজারটা সন্দেহ নিয়ে বসে আছে সে। আরিসা তখন থেকে বুঝিয়ে যাচ্ছে তার কথা মতন কাজ করতে, কিন্তু উষাকে এক চুলও নাড়াতে পারেনি সে। অবশেষে রাফিদকে ডেকে আনলো রুমে। রাফিদ ধীর পায়ে এগিয়ে এসে বসে উষার পাশে। বোনটার চোখে মুখে যতই নির্লিপ্ত থাকুক, সে ঠিক বুঝে নিচ্ছে ভেতরে কত কিছু ঘুরপাক খাচ্ছে। উষার কান ছুঁয়ে হালকা করে চাপ দেয় রাফিদ। তারপর বিছানায় রাখা শাড়িটা তুলে নিয়ে চোখের সামনে ধরে। একটুখানি হেসে বলে, শোন ভাই, যখন কিছু বলে তখন চোখ বন্ধ করে তা বিশ্বাস করতে হয়। আমি যদি বলি একটা সারপ্রাইজ আছে, তাহলে সেটা শুধু চোখে দেখানোর জন্য নয়, তোর মুখে হাসি ফোটানোর জন্যই। উষা নীরব, তবুও চোখ নামিয়ে ফেলে। ভেতরের সন্দেহ আর অভিমান যেন ভাঙছে ধীরে ধীরে। রাফিদ এবার একটু নরম গলায় বলে, তুই যদি একবারও জানতি তোর মন খারাপ থাকলে আমার কেমন লাগে, তাহলে হয়তো এতটা নির্দয় হতি না। তুই চুপ করে বসে থাকিস, কিন্তু আমি বুঝি তোর ভেতরটা কেমন উলটপালট হয়ে আছে। একটু থেমে উষার মাথায় হাত রাখে, তারপর আবারও মুচকি হেসে বলে, আহ্লাদি স্বরে বলে, রাতে একটু ঘুরতে যাব, বাইকে না, আজকে গাড়িতে করে। পার্থক্য শুধু বাহন। ভাইয়ের সঙ্গ কিন্তু আগের মতোই। আর শাড়িটা, আরিসা না বললেও আমি নিজেই বুঝেছি এটা তোকে ঠিক কতটা মানাবে। নীলটা তো রং নয় রে, একটা অনুভব। তুই পড়লেই সেটা রং থেকে আলো হয়ে উঠবে। উষা এবার মুখ খুলে, ভেতরের দ্বিধাদ্বন্দ্ব আপাতত মন থেকে গায়েব। তবুও শিওর হতে বলে, সারপ্রাইজ? কিন্তু এখন সারপ্রাইজ কেন? এখন তো কোনো অকেশনও নাই। তাহলে? রাফিদ উষার কথায় বিস্তর হাসল। উষার কাছে বড় রহস্যময় ঠেকলো রাফিদের কথা, কিন্তু তবুও কোমল কণ্ঠে আবার বলে, আজকে রাতটা একটু আমাদের মতো হোক না, ক্ষতি কি? কতদিন একসাথে বসা হয় না। আজকে না কোনো অতীতের হিসেব, না কোনো ভবিষ্যতের ভাবনা, শুধু একটা নরম আলোর মতো মুহূর্ত, যেখানে তুই হাসবি আর আমরা দেখব নয়ন ভরে। কতদিন তোর মুখে হাসি নেই। উষা মাথা তুলে চায় নিজের ভাই আর বোনের দিকে। আরিসা এবার শাড়িটা হাতে নিতে নিতে বলে, ভাইয়া তুমি বাহিরে যাও, আমি উষাকে রেডি হতে হেল্প করছি। দেখ উষি, আমি কিন্তু রেডি, তুই আন্ডা। উষা মিষ্টি করে হাসলো আরিসার কথায়। রাফির দরজার কাছে চলে যেতে উষা বলল, বাবা ঠিক আছে তো? ওষুধ খেয়েছে? হ্যাঁ, ফুপু আর আপু মিলে খাইয়ে দিয়েছে। ঘুমাচ্ছে বলল তখন। তুই কথা বলবি? থাক, ঘুমাচ্ছে যখন, পরে কথা বলবো নি। রাফিদ বাইরে এসে নিজের হাতের ফোনটা কানে তুলে নিল। বিশ্বজয়ের মতো হাসি দিয়ে বলল, শুনেছ, রাজি করিয়েই ছেড়েছি কিন্তু। তুমি কোথায় আছো? বাহিরে আছি, তোদের সাথেই যাব। আচ্ছা। সাগর, নাহিদ ভূঁইয়া, আরাফ, নেহাল গালিবকে বাসায় পৌঁছে দিয়ে সে নিজেও খানবাড়ির দিকেই এসেছে। বাসায় আপাতত সামিন, নাবিলা ভূঁইয়া, আরাফ, নেহাল আর গালিব আছে। কোনো বিপদ আপদ হলে যেন তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারে সেই জন্য। নাবিলা ভূঁইয়া চিন্তিত মুখশ্রীতে ভাইয়ের পাশে বসা। একসময় হতাশ স্বরে বললেন, মেয়েটা ভালোই ভালোই, সব মেনে নিলেই হয়, ভুল বোঝাবুঝি তো অনেক হলো। গালিব রাজবাড়ির স্বরে বলল, ব্যাপারটা যতটা সহজ ভাবছেন আন্টি, এতটাও কিন্তু সহজ না। উষার সাথে এতটা রুট হওয়া ঠিক হয়নি সাগরের। তার উচিত ছিল ঠান্ডা মাথায় একবার উষার সাথে বসে বিষয়টা কিছুটা হলেও এক্সপ্লেন করা, কিন্তু সে তো তা করেনি। আর যেসব কথা বলেছে, আত্মসম্মানে আঘাত হানতেই যথেষ্ট। দেখো বাবা, ছেলেটাও তো পরিস্থিতির শিকার। গালিব এবার চুপ হয়ে যায়। হ্যাঁ, ছেলেটা পরিস্থিতির শিকার। পরিবারের অগোচরে সাগরের ওপরে যে ঝড় বয়ে গিয়েছে, তার জলজান্ত সাক্ষী তো গালিব আর নেহাল নিজেই। দীর্ঘ শ্বাস ফেললো গালিব। নেহালের কাছে জানতে চাইল, ফোন দিয়েছিস? সব ঠিক আছে ওদিকে? কথা হয়েছে। রাফিদের কথা রাখতে উষা নীল শাড়ি পরেছে।
কোমর সমান চুলগুলো পিঠময় ছড়িয়ে দিয়েছে, মুখে প্রসাধনী বলতে কিছু নেই, ঠোঁটে শুধু নিউড লিপস্টিক। তাই তো দিত না, এত রং কোথায় তার মনে। আরিশা জোড়াজড়িতে লিপস্টিক পরেছে, কাজল, কালো চোখে কাজল পরা হয় না অনেক দিন হলো। বিশেষ করে সাগর যেদিন বলেছিল, সেই দিনের পর থেকে কাজল পরা ছেড়ে দিয়েছিল সে। এখনো মনে আছে কেমন রুক্ষভাবে তাচ্ছিল্যের স্বরে বলেছিল, তোর চোখে আবার কাজল, এমনিতেই চোখে কোনো জ্যোতি নেই, তার উপর আবার সাজগোজ। কাজল তো মানায় ওদের, যারা শ্যামবর্ণ হলেও রঙে মেজাজে জ্বলে। তুই তো তা না রে, তোর চোখে কাজল পরা মানে সাদাই কালি মাখা, দেখতেও বেমানান, মানায়ও না। সেদিনও উষা ঠিক এভাবেই শাড়ি পরেছিল। ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষা চলছিল তখন। সাগরের এমন তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে অপমানে নীল হয়ে গিয়েছিল উষা, কেঁদে কুটে একাকার অবস্থা। তারপর থেকে আর কখনো কাজল পড়েনি সে, কিন্তু আজ কেন জানি পড়ল। মন বলছে, অন্যের চোখে কেন নিজেকে দেখতে হবে, নিজের চোখ দিয়ে নিজেকে দেখো। তোমাকে কাজল চোখে অপরূপা লাগে, তুমি কার কথা শুনে কাজল পড়া ছেড়ে দিলে, যে তোমার দিকে ফিরেও দেখে না। তার জন্য উষার মন ঘোর বিরোধিতা করলো না। সে কারো কথা শুনে কেন নিজেকে পরিবর্তন করবে, কে কি বলল সেসব কেন শুনতে হবে। নিজের মনের কথা শোনো উষা, নিজেকে আগে ভালোবাসো, তারপরে অন্যকে ভালোবাসার মতো দুঃসাহস দেখিও। তৎক্ষণাৎ আবার মন বলল, না, সে তো নিজেকে ভালোবাসার আগেই অন্যকে ভালোবাসার মতো দুঃসাহসিক কাজ করে ফেলেছে। কি আশ্চর্য। উষাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে আরিসা নিজ থেকেই বলল, কি রে, কি ভাবছিস এত, মুখটা এমন গোমড়া মুখ বানিয়ে রেখেছিস কেন? আরিসার কথায় একটু নড়ে চড়ে বসে উষা। রাফিদ মিররে দেখল তা। সাফাদও একটু পরপর আর চোখে পেছনে তাকাচ্ছে তো কখনো মিররেই দেখছে লাল শাড়ি পরিহিত রমণীকে। কেমন হাঁসফাঁস অবস্থা তার, লাল শাড়িতে দেখতে একদম বইয়ের মতো লাগছে আরিশাকে। চাইলেও দৃষ্টি সরাতে ব্যর্থ হচ্ছে সে। তেমন কিছু না, বাবার কথাই ভাবছি। কোথায় যাচ্ছি আমরা? কথাটা বলে বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো উষা। ভুরু কুচকে আশপাশ দেখলো তীক্ষ্ণ দৃষ্টিতে, বিস্ময় নিয়ে বলল, গাজীপুরের দিকে কেন যাচ্ছি আমরা? সাদা বিরক্ত হয়ে বলল, উফ উসি, এত কথা কেন বলিস বলতো? একবার যখন বলেছি সারপ্রাইজ আছে, তখন দেখ না সামনে কি হয়। এত কৌতূহল কিন্তু ভালো নয়। উষা আর কিছু বলল না, এমনিতেই তার এসব ভালো লাগছে না, শুধু বড় ভাইয়ের কথা রাখতেই আসা। গত 15-20 দিন ধরে হাসপাতাল টু বাসা দৌড়াদৌড়ি করে করে খুব ক্লান্ত হয়ে পড়েছে সে। রাতেও ঘুমাতে পারে না ঠিকঠাক মতো। বাবার অসুস্থতার কথা বলে, বড় আব্বু ছুটি এনেছিল বলে কলেজে যাওয়ারও চাপ নেই। রাস্তা খালি ছিল বিধায় ঘন্টা খানিকের মধ্যেই ওরা গাজীপুরে এসে পৌঁছালো। উষা তখন ঘুমিয়ে পড়েছিল। গাজীপুরে নামকরা একটা রিসোর্টের সামনে এসে থামে রাফিদের গাড়িটা। সাদাব সঙ্গে সঙ্গে নেমে পড়ে গাড়ি থেকে। ঠিক তখনই সাগরের গাড়িটাও এসে থামে ওদের গাড়ির পেছনেই। সাদাব এগিয়ে যায় ভাইয়ের গাড়ির দিকে। এখন কি করবে, ও তো ঘুমিয়ে গিয়েছে। সাগর সাদাবের কথা শুনে চমৎকার করে হাসলো, যেন এটাই সে চাইছিল। গাড়ি থেকে নেমে দাঁড়ায় সাদাবের সামনে, কাঁধে হাত রেখে উষ্ঠে হাসি বজায় রেখে বলে, দারুণ, আমার অর্ধেক কাজ হয়ে গেল। ঘুমিয়ে পড়েছে যখন সুবিধাই হলো, জেগে থাকলে কি আমার সাথে যেতে চাইতো নাকি? সাদাবও হাসলো সাগরের কথায়, মাথা চুলকে লাজুক হেসে বলল, তা তুমি ঠিকই বললে। দুজনেই এগিয়ে যায় সামনের দিকে। সাগর গাড়ির দরজা খোলে, আবছা আলোয় একবার পরখ করে নেয় প্রেয়সীর সুশ্রী মুখখানা। ঘুমন্ত মুখটা দেখতে একটু বেশি মায়াবী লাগছে। সাগর কিছুক্ষণ তাকিয়ে থাকে উষার দিকে, যেন আশেপাশের সব কিছু ভুলে গেছে। আরিসা ভাইয়ের এমন অবস্থা দেখে গলা খাকারি দেয়, হুম হুম, মুরব্বি মুরব্বি, ছোট ভাই বোন আছে একটু তো। বাকিটা আর শেষ করতে পারলো না। সাগরের দৃষ্টি দেখে মিইয়ে গেল এক প্রকার। সাগর দৃষ্টি স্থির করে নিজের ভাইয়ের দিকে গম্ভীর স্বরে বলে, আলিসাকে আর সাদাবকে রিসোর্টে রেখে তুই গাড়ি নিয়ে আমাদের পিছনে আয়। আমরা নদীর পাড়ে থাকবো, তুই সাইডে ফাইডে থাকিস। একে তো গ্রাম, তার উপরে রাতের বেলা, বলা তো যায় না কখন কি হয়। রাফিদ মাথা নাড়িয়ে সাই জানায়, কিন্তু বাদ সাধে সাদাব রাগান্বিত স্বরে বলে, না না, এ ভারী অন্যায়। আমি এই মুটোর সাথে থাকবো না, আর রাফি ভাইকেও একা ছাড়ছি না, আমিও সঙ্গেই যাব। সাগর রাগে দৃষ্টি নিক্ষেপ করলো সাদাবের দিকে, রাগের স্বরেই বলল, মনে মনে ঠিকই থাকতে চাস, মুখে ভাব দেখাস আর কি। আর আরিসা মেয়ে মানুষ,
ওকে এখানে রিসোর্টে একা রেখে যাবি? তা সে যতই আমার পরিচিত হোক বা বন্ধুর রিসোর্ট হোক, বিপদ আপদ বলে কয়ে আসে না। রাফিদও ভাইয়ের মতো গম্ভীর স্বরে বলল, তুমি একটু বেশি ভয় পাও ভাইয়া। খালি সবসময় বিপদ আপদ বিপদ আপদ করো। কিসের বিপদের কথা বলো সবসময়? সাগর শীতল দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে, চাপা দীর্ঘ নিঃশ্বাসটা গোপন রেখে বিড়বিড় করে বলে, আমি যতদিন আছি ততদিন আমার পরিবারের কেউ অনিরাপদ থাকবে না। পরিবারের সকলের নিরাপত্তা রক্ষায় আমি আমার জীবন দিতেও রাজি। ভালোবাসার দায়িত্ব যেটাই হোক, যাদের নিয়ে বাঁচি তাদের বাঁচিয়ে রাখার দায়টুকু আমি কোনোদিন ফেলে রাখতে পারবো না। পরিবার আর যাকে আমার বলেছি, তাদের নিরাপত্তা আমার কাছে কোনো চুক্তি না। এটা এখন রক্তের মতো বইছে আমার ভেতর। যতদিন আমি আছি ততদিন তারা অন্ধকারে থাকবে না। তাদেরকে সর্বদা আলোর সংস্পর্শে রাখাই আমার মূল কাজ। রাফিদ অবশ্য শুনল না সেসব। সে, সাদাফ, আলিসা তিনজনেই সাগরের আতঙ্কিত মুখখানা দেখল। সাথে কি বিড়বিড় করছে বুঝলো না। রাফিদ আবারও বলল, এই ভাইয়া কি হলো, কি ভাবছো? হুম হুম কিছু না। আমতা আমতা করে কথাটি বলেই থামল সাগর। পরপর রাগী স্বরে বলল, যা বলেছি তাই কর, কথার যেন নড়চড় না হয়। বলে আর দেরি করল না, উষাকে খুব সন্তর্পণে কোলে তুলে নিল। মেয়েটির ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকেও লক্ষ্য রাখছে সে। উষাকে কোলে নিয়ে ভাইদের থেকে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে আসে। গাড়ি থেকে নামার আগে সামনের সিটটা কিছুটা পেছনে হেরিয়ে দিয়েছিল, যেন উষা ঘুমাতে পারে নিশ্চিন্তে। গেটটাও খোলা রেখেছিল সে। উষাকে সিটে বসিয়ে নিজেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। মন্ত্র মুগ্ধের ন্যায় কিছুক্ষণ তাকিয়ে রইল উষার শুভ্র রাঙা মুখের দিকে। মুখ বাড়িয়ে কপালে উষ্ণ স্পর্শ দিতেও ভুলল না সে। আবার নিজের সিটে ঠিক হয়ে বসে উষার গালে নিজের বাম হাতটাও রাখল। গভীর স্বরে বলল, সুইট বি, আমার নজরের বাইরে তুমি কখনোই ছিলে না। এই যে ভাবছো আমার থেকে পালিয়ে গ্যান্ডারিয়ে এসেছো, সেসব আমি জানি না। বোকা মেয়ে, বুদ্ধিশুদ্ধি এখনও কিছু হলো না। সেই প্রথম দিনেই আমি তোমার গণ্ডিতে পৌঁছে গিয়েছিলাম। সেখানেও তুমি এই কয়দিন আমার নজরেই ছিলে। এত দ্রুত আমি কখনোই তোমার সামনে আসতাম না। নিজেকে আরও একটু ভঙ্গুর দেখাতাম সকলের সামনে। আমার নাজেহাল অবস্থার কথা শুনে তুমি নিজে গর্ত থেকে বেরিয়ে আসতে। কিন্তু আফসোস, হসপিটালে ওই বাস্টারের উপস্থিত টের পেয়ে আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারিনি। এই হসপিটালে তোমার এত এত নিরাপত্তা এমনি এমনি পাওনি তুমি। সেই সুদূর ইউনাইটেড কিংডম টু বাংলাদেশে কোথাও তুমি আমার নজরের বাইরে ছিলে না সুইট বি, কোথাও না। আমি তোর সবচেয়ে নিরাপদ ঠিকানা। তুই আমার নিঃশ্বাসে মিশে থাকা প্রার্থনার মতো, নীরব অথচ অমূল্য।